না সংসারে অনেকটাই অভাব অনটন নেমে আসলো। বাবাকে বাজার সদাই করার কথা বললে তার কেমন যেন মেজাজটা অনেক চওড়া হয়ে যায়। আমাদের প্রতিবেশী যেসব কাকিরা আছে তারা আমাকে মাঝে মধ্যে এসে বলতো, তোর বাবাকে একটা বিয়ে দিয়ে দে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, সে ঠিকমতো বাড়ি ধরে থাকবে, এমনকি কাজকর্ম করবে। আমি তাদেরকে বলতাম, আমি একজন মেয়ে মানুষ, আমি তাকে কিভাবে বিয়ে দেব? কিভাবে? তার যদি ইচ্ছে হয় বিয়ে করে আনলেই তো পারে, তাকেও কেউই বাধা দেওয়ার নাই। এবার প্রতিবেশী কাকিরা বলতো, তুমি যেহেতু বড় মেয়ে, তোমার তো একটা দায়িত্ব আছে। এবার আমার ছোট ভাই অনিক এসব কথা শুনে বলল, বাবা যদি এখন বিয়ে করে তাহলে আমি বাড়িতে থাকব না, কারণ যতদিন পর্যন্ত আমার লেখাপড়া শেষ না হয় ততদিন পর্যন্ত বাবাকে বিয়ে করতে দেব না। আমার ছোট ভাইরে এমন কথা শুনে প্রতিবেশীরা বলল, কথাটা তুমি মন্দ বলনি, কারণ সৎ মা ঘরে আসলে কোনোদিনই তোমার পেছনে 5 টাকাও খরচ করতে দেবে না। আমার ছোট ভাই অনিকের এই কথাটা যে কোনোভাবে আমার বাবা শুনতে পারে। তারপর থেকে সে বাড়িতে আসলে কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে, কারো সাথেই কথাবার্তা তেমন একটা বলে না। এরকম দেখে দেখে আমি বাবাকে বললাম, বাবা তুমি বিয়ে করবে, এখন তোমার একটা বউয়ের দরকার, এটা আমি বুঝি, কিন্তু অনেক চাচ্ছে আর কয়েকটা বছর পরে তুমি বিয়ে করো। তোমার যে এখনো তেমন একটা বয়স হয়েছে তা কিন্তু নয়, এই বয়সে তোমার বিয়ে করাটা ফরজ, এটাও আমিও বুঝি। তুমি একটু ধৈর্য ধরে এই 2 বছর কাটিয়ে দাও, তোমার দেখাশোনা যা কিছু লাগে সবকিছু আমি করব। বাবাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বললাম। তারপর বাবা বলল, ঠিক আছে, আমি কয়েকটা বছর পরে বিয়ে করব, তুই একটু আমার দিকে খেয়াল রাখিস, তাতেই চলবে। সেদিন বাবার কথার মধ্যে অন্য কিছু লুকিয়েছিল। আমি বুঝতে পারিনি। আমি সাদা মনে বাবাকে বললাম, ঠিক আছে বাবা, তুমি যখন যেটার প্রয়োজন হয় আমাকে বলবে, মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবে না বাবা। তখন ঘাড় নাড়িয়ে বলল, ঠিক আছে, যে কোনো প্রয়োজনে আমি তোকেই বলবো। বেশ সপ্তাহখানিক মোটামুটি ভালোই চলছিল আমাদের সংসার, কিন্তু 1 সপ্তাহ পর থেকে বাবার চলন ফেরন কেমন যেন একটু উল্টাপাল্টা হয়ে গেল। সে বাড়িতে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ এক নজরে আমার দিকে তাকিয়ে থাকে। নিজের আপন বাবা, আমি বিষয়টা মাখাই নিই না, কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করতে পারলাম, আমি বাড়ির মধ্যে যেখানেখানে যেটুকু কাজকর্ম করতে থাকি আমার বাবা সেখানে পিষকিয়ে বসে থাকে অথবা দাঁড়িয়ে থাকে। আমি বাবাকে জিজ্ঞেস করলে বাবা তখন মুচকি একটা হাসি দিয়ে বলে, না তেমন কিছু না, এমনি আমি দাঁড়িয়ে থাকে তোমার কাজকর্মগুলো দেখছি। কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়ালো, আমি তো এখন অনেক বড় হয়েছি, আর একটা মেয়ে যখন বড় হয় তখন তার ব্যক্তিগত অনেক জিনিসের প্রয়োজন হয়, যেগুলো একমাত্র তার মাকে এবং বিয়ের পরে তার স্বামীকে ছাড়া কাউকে বলা যায় না। কিন্তু বাধ্য হয়ে এখন আমাকে আমার বাবাকেই বলতে হবে, কারণ গ্রামের মধ্যে বসবাস করি, আমাদের গ্রামের কোনো মেয়েরা শহর বাজারে তেমন একটা যাওয়ার প্রচলন নাই। একদিনের কাছে 2 দিন যদি কোনো মেয়েকে এলাকার লোকজন রোডে ঘাটে দেখতে পায় তাহলে তাকে নিয়ে অনেক সমালোচনা সৃষ্টি হয়। তাই বাধ্য হয়ে আমার বাবাকে অনেক কিছুই বলতে হচ্ছে। যখন মা বেঁচে ছিল তখন মাকেই কথাগুলো বলতাম বা সেই জিনিসের প্রয়োজন মেটাতাম তার কাছ থেকে। একদিন আমার এমন একটা পজিশন দাঁড়িয়ে গেছে যে আমার নিজের একটি কাজ আমাকে নিজের হাতেই করতে হবে, কিন্তু সেই কাজ করতে গেলে শহর থেকে একটি প্রয়োজনীয় জিনিস আনতে হবে, যে জিনিসটা আমাকে নিজে কিনতে হবে, নয়তো প্রতিবেশী কোনো ভাবিকে দিয়ে আনতে হবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কোন জিনিসের কথা বলছি। হ্যাঁ, তোমরা যেটা ভাবছ আমার ঠিক সেই জিনিসটাই এই মুহূর্তে প্রয়োজন, কিন্তু আমি বাবাকে কোনোভাবে সেটা বলতে পারছিলাম না। এদিকে আমার ছোট ভাইটাকে দিয়ে আনিয়ে নিব, এটাও কি সম্ভব? আমার দ্বারা কোনো মতে সম্ভব না। একজন পুরুষ মানুষের মুখের দাড়ি বড় হয়ে গেলে যেমন চুলকানি শুরু হয়, ঠিক তেমনি আমারও শরীরের একটি জায়গায় চুলকাতে অ্যালার্জি হয়ে গেছে। এবার আমি বাবাকে গিয়ে এমনভাবে বললাম, বাবা যেন বিষয়টা মাইন্ডে না নেয়। বাবা খাওয়া দাওয়া শেষ করে বারান্দার ওপর বসে আছে। আমার কাছে পুরনো খাতা বই বিক্রি করার 200 টাকা ছিল। 100 টাকা আর ছোট্ট একটা কাগজ আমার বাবার হাতে ধরিয়ে দিয়ে বললাম, বাবা তুমি শহরের যে কোনো মেডিসিনের দোকানে গিয়ে এই কাগজটা তাদের হাতে দিয়ে বলবে একটা অ্যালার্জির চুলকানির মলম দিতে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি বাবার কাছে কোন জিনিস আনতে দিয়েছিলাম। এবার বাবা আমাকে বলল, তোমার এমন অ্যালার্জি হয়েছে, আমাকে তো আগে কখনো বলনি, তাছাড়া তুমি টাকা দিচ্ছ কেন? আমি টাকা দিয়ে নিয়ে আসব। তারপর বাবাকে বললাম, না না সমস্যা নেই বাবা, যেহেতু আমার কাছে টাকা আছে সেহেতু তুমি নিয়ে যাও, যখন না থাকে তখন তোমাকে বলল। এবার বাবা টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে রওনা দিল। বাবা বাড়ি থেকে বের হতে না হতে আমার ছোট ভাই অনেক বাড়ির ভেতরে ঢুকল। তারপর অনেক এসে আমাকে বলল, আপু তোমাকে একটা কথা বলবো, তুমি কাউকে বলবে না তো?
অনেকের এমন কথা শুনে আমার মনের ভেতরে একটু ভয় ভয় লাগছিল। ও আমার আপন ছোট ভাই, কি এমন কথা বলবে, তাও আবার কাউকে বলতে নিষেধ করছে? কি এমন কথা যেটা কাউকে বলা যাবে না। আমি অনেককে বললাম, ঠিক আছে, কাউকে বলবো না, তুই বল। এবার অনেক আমাকে বলল, জানো আপু, গতকালকে আমি আমাদের বাবার একটা দৃশ্য দেখছি। শাকিলের কথা শুনে আমার গাটা কেমন যেন ভার হয়ে আসলো। তারপর আমি অনেককে কাঁপো কাঁপো গলায় বললাম, কি এমন দৃশ্য দেখেছিস তুই? অনেক তখন বলল, আমাদের প্রাইমারি স্কুলের পাশে যে ভুট্টা ক্ষেত দেখছ না, সেই ভুট্টার ক্ষেত থেকে আমাদের বাবা, আমি যে স্কুলের পেছনে ছোট্ট একটা বাড়ি আছে না, চারদিকে টিন দিয়ে ঘেরা, ওই বাড়ির এক বিধবা মহিলাকে আমাদের বাবার সাথে সেখান থেকে বের হতে দেখেছি। এবার আমি অনেকের মুখ চেপে ধরলাম, বললাম, তুই আমাকে যা বলার বলেছিস, ভুল করেও এই কথা আর কারোর সামনে মুখ দিয়ে বের করবি না। ওই মহিলাটা এর আগেও কয়েকজনের সাথে এমন নষ্টামি করেছে। সেটা নিয়ে অনেক সালিশ বিচারও এলাকায় বসছে। ওই মহিলাটা একটা জঘন্য মানুষ। তারপর আমি অনেককে বললাম, তুই গোসল দিয়ে খাওয়া দাওয়া করে নে, ওই সব নিয়ে তোকে ভাবতে হবে না। অনেক চলে গেল। প্রায় 1-1.5 ঘণ্টা পরে আমার বাবা বাড়িতে চলে আসলো। আমি বিষয়টা বুঝে উঠতে পারছিলাম না। বর্তমান আমার বাবা যেখানেই যাচ্ছে, কিন্তু বেশি সময় বাইরে ব্যয় করছে না। সে কোনো কাজের উদ্দেশ্যে বের হলে ওটি দ্রুত কাজ শেষ হওয়া মাত্রই বাড়িতে ঢুকে পড়ছে এবং বাড়িতে এসে সবসময় আমাকে ফলো করছে। আরেকটি বড় বিষয় হল, বেশ কয়েকদিন ধরে বাবা আমার দিকে তাকিয়ে থাকে। আমার চোখ তার চোখে পড়লে সে আবার চোখের নজরটা তার ঘুরিয়ে নেয়। একদিন এরকম অবস্থা দেখে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, ইদানিং তুমি আমার দিকে কেমন যেন করে তাকিয়ে থাকো, মনে হয় তুমি আমাকে কিছু বলতে চাও। সত্যিই কি তুমি আমাকে কিছু বলবে? আমি তো তোমার চোখের ভাষা বুঝে উঠতে পারছি না বাবা। কথার বিপরীতভাবে উত্তর দিল না মা, তেমন কোনো কিছু তোকে বলবো না, তবে বেশ কিছুদিন হলো আমি লক্ষ্য করছি তোর চেহারাটা এত সুন্দর হচ্ছে দিন দিন, তোকে দেখলে মনে হচ্ছে রাস্তার দুবলা ঘাসও তাকিয়ে থাকবে। সেদিন আমি বাবার কথাতে অনেক কিছুই বুঝতে পারছিলাম। তারপর বিষয়টা তেমনভাবে আমি মাথায় নেইনি, কারণ সে তো আমার বাবা। যাই হোক বন্ধুরা, আমরা গল্পের যে জায়গাতে ছিলাম সেই জায়গাতে ফিরে যাই। এবার আমার বাবা পকেটে কি একটা কাগজে মোড়ানো কি যেন বের করে দিল আমার হাতে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, এটা কি বাবা? বাবা তখন বলল, তুমি আমাকে যেটা আনতে দিয়েছিলে সেটা নিয়ে এসছি। কিন্তু সেই জিনিসটা হাতে নিয়ে আমার কাছে মনে হলো আমি বাবাকে যেটা আনতে দিয়েছি এই মেডিসিন সেটা না, তার কারণ এর আগেও আমি ব্যবহার করেছি। এবার আমি রুমের মধ্যে গিয়ে সেই প্যাকেটটা খুললাম। তারপর দেখলাম সত্যি তো এটা সেটা না। তারপর আমি আমার বাবার কাছে গেলাম। বাবাকে গিয়ে বললাম, এই প্যাকেটটা ঘুরিয়ে দিয়ে আমি যেটা লিখে দিয়েছি কাগজে, তুমি আরেকটি দোকান থেকে সেটা নিয়ে আসবে। যদি আজকে সমস্যা হয় কালকে নিয়ে আসবে। বাবা তখন বলল, তুমি যেটা লিখে দিয়েছি সেটা দোকানদার আমাকে দিয়েছিল। তারপর আমি সেই দোকানদারকে বললাম, এর চেয়ে দামি ভালো মেডিসিন আছে নাকি, যেটা অতি দ্রুত কাজ করে? তারপর সেই মেডিসিনের দোকানদার আমাকে এইটা দিল। আমি যে এনেছি সেটার দাম আরও 100 টাকা বেশি। বাবার এই কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। যে বিষয়টা আমি গোপন করে বাবার কাছে আনতে দিয়েছিলাম, সেই বিষয়টার বাবা উজালা করে আমাকে বলে দিল। তাহলে গোপন রেখে লাভ কি হলো আমার? কিন্তু বাবা কেন আমার সাথে এরকম ওপেনভাবে আলাপ আলোচনা করতে চাচ্ছে আমি বুঝে উঠতে পারছিলাম না। এবার বাবা আমাকে বলল, পায়েল, যাও তাড়াতাড়ি এটাই নিয়ে তোমার কাজ সম্পন্ন করো, নইলে অ্যালার্জি আরও বেশি হয়ে যাবে। আমার বাবার কথা শুনে মনে হচ্ছিল আমার দাদা, নানা অথবা আমার কোনো দুলাভাই এরকম কথা আমাকে বলছে। পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে বাবা কাজের উদ্দেশ্যে বেরোচ্ছে। আমিও কাজে যাওয়ার সবকিছু গুছিয়ে বাবার হাতে তুলে দিলাম। এবার বাবা বাড়ি থেকে বেরো হওয়ার আগে আমাকে ডাক দিয়ে বলল, পায়েল, এদিকে এসো তো মা। এরপর আমি 1 পা 2 পা করে বাবার কাছে গেলাম। আজকে বাবার মনটা কেমন যেন ফুরফুরা মেজাজ আছে। মনে হচ্ছিল তার গায়ে বসন্তের বাতাস লেগেছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, কিছু বলবে বাবা? বাবা তখন বলল, কালকে যে তোমার ওষুধটা এনে দিলাম সেটা কি ব্যবহার করেছিলে? বাবার এমন প্রশ্নের উত্তরে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ বাবা, নিয়েছিলাম। তারপর বাবা বলল,
চুলকানিটা কি কমেছে? আমি বললাম, হ্যাঁ বাবা, কমেছে। তারপর বাবা বলল, যদি বেশি হয় তাহলে আমাকে আগের থেকে বইল। তারপর আমি বললাম, ঠিক আছে বাবা, বলবো। এবার বাবা মুচকি মুচকি হাসতে হাসতে বের হয়ে চলে গেল। আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। বাবাকে নিয়ে ভাবতে লাগলাম। অনেকক্ষণ চিন্তাভাবনা করে দেখলাম বাবা বোধহয় আমাকে কিছু বলতে চায়। তাছাড়া আমার এসব পার্সোনাল বিষয়ে খেয়াল রাখার কথা তার না। তারপরেও সে আমাকে ইশারা ইঙ্গিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে। বাবাকে আর একটাবার জিজ্ঞেস করে দেখব। যদি সে এমনটাই ভেবে থাকে তাহলে আমিও তো এখন স্বয়ংসম্পূর্ণ একজন মেয়ে মানুষ। অনেক দায়িত্বই আমি এখন ঘাড়ে নিয়ে টানতে পারব। তারপরেও আমারও তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আমিও তো মনের মধ্যে সংসার নিয়ে অনেক কিছুরই স্বপ্ন দেখি। সেই সংসারের স্বাদটা যদি বাবার বাড়ি থেকে কিছুটা পেয়ে যাই তাহলে তখন সংসার করতে আমার আরও সহজ হবে। তারপর সন্ধ্যার দিকে আমার বাবা বাড়িতে আসলো। আজকে বাবার কথাবার্তার স্টাইলটা অন্যরকম ছিল। সে আমাকে এই সর্বপ্রথম বলল, পায়েল, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু কথাটা কিভাবে শুরু করব বুঝে উঠতে পারছি না। তুমি তো ভালো করেই জানো আমি কথা গুছিয়ে বলতে পারি না। কথাটা তুমি কিভাবে নিবে সেটাও আমি জানি না। তবে কথাটা আমাকে যেভাবেই হোক তোমাকে বলতে হবে, কারণ এভাবে মনের মধ্যে কথা চেপে রেখে আমি চলতে পারতেছি না। আমি বাবাকে বললাম, এভাবে বলার দরকার কি বাবা? কি কথা তুমি বলো না, আমি তোমার যে কোনো কথা শোনার জন্য প্রস্তুত আছি। বাবা তখন বলল, আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি এই কথাটা একজন বাবার মুখ থেকে কোনো মেয়ে শুনেছে কিনা আমি জানি না। অতএব আমার মুখ থেকে শোনার পরে তুমি বিষয়টা কোনভাবে নিবা সেই চিন্তাভাবনা করতে করতেই আমার অনেক দিন পেরিয়ে গেছে। আজকে তোমাকে এ কথাটা না বলতে পারলে আমি কোনোভাবে শান্তি পাচ্ছি না। তারপর আমি বাবাকে বললাম, তুমি বলে ফেলো বাবা, এত টেনশন করার দরকার নেই। বাবা তখন বলল, না, এখন থাক, কথাটা আমি রাতে তোমাকে বলবো। আমি বললাম, ঠিক আছে বাবা। তারপর বাবা গোসল করতে চলে গেল। আমি রুমে ঢুকতেই আমার ছোট ভাই এসে আমাকে বলল, বাবা তোমাকে কি বলতে চাচ্ছে আপু? অনেকক্ষণ ধরে দেখলাম সে তোমাকে বলছে একটা কথা বলবে, কিন্তু কথাটা সে বলে সাহস পাচ্ছে না। কি এমন কথা যে সে বলে সাহস পাচ্ছে না? তবে আমি কিন্তু বাবার ভাব সবকিছু বুঝতে পেরেছি। আমার ছোট ভাই অনেকের কথা শুনে আমার ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। তার কারণ আমার বাবা আমাকে কি বলবে সেটা আমিও কিছুটা আন্দাজ করতে পেরেছি। আবার অনেকেও যদি সেটা বুঝতে পারে তাহলে একটা কেলেঙ্কারি ঘটে যাবে। আমি অনেককে বললাম, তুই ছোট মানুষ, তুই কি এসব আবোল তাবোল বলছিস? অনেক তখন বলল, আমি ছোট মানুষ ঠিক আছে, কিন্তু একদমই কিন্তু ছোট নয়। আমি এখন অনেক কিছু বুঝতে শিখেছি। আমারও শরীরের অঙ্গপ্রত্যঙ্গের অনেক পরিবর্তন আসছে। অনেকের কথা শুনে আমি অনেকটাই ঘাবড়ে গেলাম। তাকে আমি যে বুঝটা দিতে চাচ্ছি সে ওই বুঝটা না নিয়ে তার মাথায় নেগেটিভ বিষয় ঢুকিয়ে নিচ্ছে। তারপর আমি অনেককে বললাম, দেখ ভাই, নিজের আপন বাবাকে নিয়ে এমন মন্তব্য করিস না। অনেক তখন বলল, ঠিক আছে আপু, তবে রাতে বাবা তোমাকে কি বলতে চায় সেই কথাটা তুমি আমাকে অবশ্যই শোনাবে। আমি অনেককে বললাম, এমন কথাও তো থাকতে পারে যে কথা তোর সামনে সে বলতে পারছে না। অনেক তখন বলল, আমি তোমার রুমের মধ্যে খাটের নিচে লুকিয়ে থাকব। বাবা নিশ্চয়ই কথাটা বলতে তোমার রুমেই আসবে। যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে অনেক বাড়িতে নেই, কোথায় যেন গেছে। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেককে আমি বললাম, ঠিক আছে। এবার অনেক আমাকে বলল, কথাটা মনে থাকে যেন। আমি অনেককে বললাম, ঠিক আছে, তুই এখন যেখানে যাচ্ছিস সেখানে যা, সময় হলে তোকে বলবো। এবার আমি চুলার পিঠে রান্না করতে বসলাম। বাবা গোসল দিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে চুলার পিঠে গিয়ে বসল। অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে। আমি গোল গোল বড় বেগুন তরকারি করছিলাম। বাবাকে চুপ থাকতে দেখে আমি বাবাকে বললাম, একদম চুপচাপ বসে আছো বাবা, কোনো কথা বলছো না যে? বাবা তখন বলল, আমি তোমার বড় বড় বেগুন কোটা দেখছি। এবার আমি একটু নিজের দিকে তাকালাম। তারপর বুঝতে পারলাম বাবা কোন বেগুনের কথা বলছে। তারপর আমি বাবাকে বললাম, তুমি যেভাবে তাকিয়ে দেখছ মনে হচ্ছে এর পূর্বে কখনো তুমি এত বড় বেগুন চোখে দেখোনি। বাবা তখন বলল, হ্যাঁ দেখছি, তোমার মা থাকতে আমি দেখেছি, কিন্তু এখন যেটা দেখছি এত সুন্দর গেল বেগুন আমি কখনো দেখিনি। একদম গাছের তরতাজা জালি বেগুন খেতে অনেক সুস্বাদু লাগবে, তাই না পায়েল? আমি আমার বাবার কথার সুর বুঝতে পারলাম। আমি তখন বললাম, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, জালি বেগুনের স্বাদই আলাদা। এবার আমি আমার বাবার মুখের দিকে তাকালাম। দেখলাম সে কিভাবে বেগুন দেখছে।
তারপর আমি লক্ষ্য করলাম আমার বাবা তার দুটো চোখ একদম বেগুনের দিকে নিরিখ করে ধরে আছে। মনে হচ্ছিল এই তরতাজা বেগুন খাওয়ার জন্যে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তারপর আমার বাবা আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা পায়েল, আমি যে তোমাকে মলমটা এনে দিয়েছিলাম অ্যালার্জির জন্যে, সেটা ব্যবহার করার পরে তোমার চুলকানি কি একটু কম ছিল? তারপর আমি বাবাকে বললাম, হ্যাঁ বাবা, কমেছিল, কিন্তু আমার মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, যে মলমটা তুমি এনেছ এটার সাথে তুমি পরিচিত হলে কিভাবে? আমার বাবা তখন বলল, তোর মা বেঁচে থাকা অবস্থায় এরকম সমস্যার জন্যে এই মলমটাই ব্যবহার করত, শহর থেকে আমি এনে দিতাম, এমনকি আমি নিজে হাতে মলম লাগিয়ে দিতাম। বাবার এমন কথা শুনে তার প্রতি কেমন যেন আমি একটু অন্যরকম হয়ে পড়ছিলাম। এবার বাবা আমাকে বলল, মলমটা যদি ঠিকমতো তুমি লাগাতে না পারো তাহলে আমাকে বইল, আমি লাগিয়ে দেব। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, এই কেমন কথা বাবা, তুমি আমাকে মলম লাগিয়ে দেবে? এটা আমি নিজেই লাগাতে পারব। বাবা তখন বলল, প্রত্যেকটা মানুষের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে নিজের হাত সে জায়গা পর্যন্ত যায় না। যেমন পিঠের উপরে চুলকালে সেখানে কোনো কিছু দিয়ে চুলকিয়ে নিতে হয়, নিজের হাত সেখানে নাগার পায় না। আমি বুঝতে পারলাম আমার বাবা তার কথাটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গেল, হয়তোবা সে ভাবছে আমি কিছু মনে করছি কিনা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বাবাকে দিয়ে যে ওষুধটা আমি আনিয়েছি সেটা পিঠে লাগানোর জন্যে নয়। তারপর আমি আমার বাবাকে বললাম, আচ্ছা বাবা, তুমি আমাকে কি কথা যেন বলতে চেয়েছিলে, সে কথাটা একটু বলো না। আমার বাবা তখন বলল, এখন না, তোকে তো রাত্রে বলতে চেয়েছি। আমি বাবাকে বললাম, এখন বললে ভালো হয়, কারণ এখন তো বাড়িতে কেউ নেই। বাবা তখন আমাকে বলল, তুই কি করে বুঝলি তোকে আমি যে কথাটা বলবো সে কথাটা কারো সামনে বলা যাবে না? আমি তখন বাবাকে বললাম, অনেক সময় মুখের আকৃতি দেখে বোঝা যায় সে কথাটা কোন সময় সে বলতে চাচ্ছে। এবার আমার বাবা বলল, তোর অনেক বুদ্ধি আছে, পারে, তবে আমি তোকে যে কথাটা বলবো আমি চাই সে কথাটা বলার সাথে সাথে আমার সেই কাজটাও যেন উদ্ধার হয়। আমি তখন বাবাকে বললাম, মনে করো তোমার সেই কাজ 50% উদ্ধার হয়েই আছে। আমার মুখে এমন কথা শুনে আমার বাবা অনেক খুশি হল। আমি বুঝতে পারলাম আমার মুখ থেকে সে এমন কথাটাই চেয়েছিল। এবার আমার বাবা আমাকে বলল, তুই একটু আমার সাথে রুমের ভিতরে আসবি পায়েল, তোর সাথে আমার খুব জরুরি কথা আছে। আমি তখন বাবাকে বললাম, এই একটা কথাই তুমি আমাকে আজ কয়টা দিন ধরে বলছো? তোমার কি জরুরি কথা আমি বুঝতেই পারছি, তবে রুমের মধ্যে এখন যাব না, কারণ এখন আমাকে রান্না করতে হবে, আর রুমের ভিতর থেকে এসে আমি রান্না করতে পারবো না সেটাও আমি ভালো করে জানি। আমার বাবা তখন বলল, তার মানে তুই সবকিছু জেনে বুঝেও আমাকে এতদিন বলিসনি কেন? আমি তখন বললাম, তুমি আমার বাবা, তোমার মুখ থেকে সবকিছু ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি তোমাকে কিভাবে বলি? তাছাড়া আমি তোমার কষ্টটা বুঝতে পারি বাবা। মা মারা গেছে বেশ কয়েক মাস হয়ে গেল। প্রতিবেশী চাচি ভাবিদের মুখে শুনছি একটা পুরুষ মানুষ বিয়ের পরে একা একা 7 দিন থাকা তার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। সেখানে তুমি আমার মাপে ছাড়া অনেক দিন কাটিয়েছ। তোমার এমন এলোমেলো ঘোরাফেরা দেখে আমার খুব কষ্ট। তবে তুমি এবার আর কোনো টেনশন করো না বাবা। মনে মনে তুমি যে সিদ্ধান্ত নিয়েছ, যে কথাটা ক্লিয়ার আমাকে তুমি মুখ ফুটে বলতে পারছো না, তোমার সেই মনের আশা আমি তো পূরণ করে দেব। তবে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, তোমার ছেলের এর অনেক কিন্তু এখন অনেক বড় হয়েছে। এমনভাবে চলাফেরা করা যাবে না যেন সে সন্দেহ করে বসে। আমার প্রতিটা কথায় আমার বাবা সম্মতি দিল। তারপর সে আমাকে বলল, তাহলে আমার সাথে তুই কখন দেখা করবি? আমি তখন বললাম, সময় সুযোগ বুঝে আমি তোমাকে বলবো। আমার বাবা তখন বলল, এত সময় অপেক্ষা করার ধৈর্য আমার ভেতরে নেই। আমি তখন বললাম, ঠিক আছে, আমি আজকে অথবা কালকের মধ্যে তোমাকে ডাকব। আমার বাবা আর কোনো কথা বলল না। বাবা মেয়ের এই আলাপ চলতে চলতে অনেক বাড়ির মধ্যে ঢুকে পড়ল। তারপর অনেক আমাদের কারো সাথে কথা না বলে তার রুমে সোজাসুজি ঢুকে গেল। আমি বাবাকে বললাম, দেখেছ বাবা, অনেক আমাদের সাথে কথা বলল না, তার মানে আমার আর তোমার কথা বলাটাও সে এখন অন্যভাবে নিচ্ছে। তারপর বাবা বলল, বাদ দাও তো ওর কথা, আমি আর তুমি ঠিক থাকলে ওর মতো পিচ্চি ছেলে কিছুই করতে পারবে না। তারপর আমার রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মধ্যরাতে আমার দরজায় ঠকঠক করে আওয়াজ হলো। আমি চাপা স্বরে করে জিজ্ঞেস করলাম, কে? দরজার ওপাশ থেকে আমার বাবা দাবা কণ্ঠে বলল, আমি। দরজাটা খোলো। আমি দরজা খুলে বাবার সামনে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এবার বাবা আমাকে বলল, আমি ভেতরে ঢুকি? আমি বললাম, না, আজকে কোনো মতেই আমার পক্ষে তোমাকে রুমের মধ্যে নেওয়া সম্ভব না, কারণ সন্ধ্যা থেকে অনেক প্রায় আমার দরজার সামনে 4-5 বার এসে গেছে। অনেক হয়তো ভেবেছে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমি তো পায়ের শব্দ বুঝতে পারি।
তারপরও আজকে আমি নিজেকে কোনোভাবেই প্রস্তুত করতে পারিনি। আমি বাবাকে বারবার নিষেধ করার পরেও বাবা আমার রুমের মধ্যে ঢুকে গেল। এবার বাবা বিছানায় শুয়ে পড়ে প্রায় আধ ঘন্টা সময় ধরে গান শুনল। একটা গানের ডিউরেশন ছিল 4 থেকে 5 মিনিট। বাবা প্রায় 3টে গান শুনল, অর্থাৎ 15 মিনিট গান শোনার পরে বাবা বিরক্ত হয়ে গেল। বাবার সাথে গান শুনতে আমার খুব ভালোই লাগতেছিল। এবার বাবা বিছানা থেকে উঠে চলে গেল। বন্ধুরা, বাবার গান শোনার ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তারপর সকালবেলা বাবা ঘুম থেকে উঠে ব্রাশ করে গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে চলে গেল কাজের উদ্দেশ্যে। বাবা চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি রুমে এসে বিছানার ওপর শুয়ে অনেক কিছু ভাবতেছিলাম। কিছু মুহূর্তের কথা আমাকে মনে করিয়ে দিচ্ছিল অনেক কিছু। হঠাৎ করে রুমের মধ্যে সরাসরি ঢুকে পড়ল অনেক। সে প্রথমেই আমাকে জিজ্ঞেস করল, কিরে আপু, খুব রিল্যাক্সে আছিস মনে হয়? অনেকের এমন কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি অনেককে বললাম, তার মানে? অনেক এবার বলল, মানেটা তোরই ভালো বোঝার কথা আপু। বাবা মেয়ে মিলে রাতে খুব সুন্দরভাবে গান শুনলে আমাকে একটাও সাথে নিলে না। এবার অনেকের মুখে এই কথা শুনে যেন আমি ঘরের মেঝেতে আস্তে আস্তে গেড়ে যাচ্ছিলাম। আমার চোখের ওপর ঘরের চাল চারদিকে ভন ভন করে ঘুরছিল। আমি প্রায় কিছু সময়ের জন্য একদম স্তব্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা যেন চলছে না। আর কিছুক্ষণ সময় এভাবে থাকলে হয়তো আমি দমবন্ধ হয়ে মারা যাব। এবার অনিক আমাকে বলল, খুব টেনশন হচ্ছে আপু, তাই না? আমি অনিকের কথার কোনো উত্তর দিতে পারছিলাম না। তারপর অনিক আমাকে বলল, তোমাকে এত ভয় পেতে হবে না, তবে তুমি যদি আমার একটা কথা মেনে নাও। আমি অনিককে বললাম, তোর আবার কিসের কথা? অনিক তখন বলল, আজকে তুমি যদি আমাকে একটু সময় দাও, তাহলে কালকের রাতের বিষয়টা আমি পৃথিবীর কাউকে বলবো না। আমি অনিককে বললাম, তুই কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিস? অনিক তখন বলল, আমি তোমাকে ব্ল্যাকমেল করতে যাব কেন? আমি শুধু আমার দুঃখ কষ্টগুলো তোমাকে দিয়ে দূর করার চেষ্টা করছি। তুমি মেয়ে হয়ে যদি বাবার কষ্টগুলো দেখতে পারো, তাহলে আমি তো তোমার ভাই, অবশ্যই তুমি আমার কষ্ট অনুভব করতে পারবে। এমনকি তুমি চাইলে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। তারপর অনিককে বললাম, তুই যা বলছিস একবার ভেবে চিনতে দেখ, আমি তোর আপন বড় বোন। অনিক তখন বলল, বড় বোন তাই কি হয়েছে? আমি তো আর কাউকে বলতে চাচ্ছি না এসব কথা। তারপর আমি অনিককে একটা ধমক লাগিয়ে দিলাম। আমার এরকম রাগ দেখে অনিক আরও বেশি রেগে গেল আমার উপরে। তারপর অনিক আমাকে বলল, ঠিক আছে, তুমি যেহেতু আমার কথায় রাজি হচ্ছ না, তাহলে আমি দেখি অন্য কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা। এবার আমি মাথাটা ঠান্ডা করে একটু সময় নিয়ে ভাবলাম। তারপর অনিককে বললাম, আমি তোর কথায় রাজি। এবার অনিক আমাকে বলল, তাহলে আজকে তুমি আমার সাথে কোথায় দেখা করবে আমি সেটা তোমাকে জানিয়ে দেব, তবে আমাদের বাড়িতে তোমার সাথে আমার কোনো কথা হবে না। আমি অনিককে বললাম, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এরপর থেকে বেশ কয়েক বছর আমি হয়ে গেছিলাম আমার বাবা আর ভাইয়ের শর্ত পূরণ করা এক অসাধারণ মেশিন। বন্ধুরা, তারপর থেকে আমার ছোট ভাই অনিকের সাথে আমার যেসব ঘটনাগুলো ঘটেছিল তার বর্ণনা আমি তোমাদেরকে আরেকটি ভিডিওতে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে। আল্লাহ।